নমস্কার। শুরু করছি আজকের গল্প 10 নম্বর বাড়ির কেয়ারটেকার। লিখেছেন রীতা বসু। অনেক দিন ধরে ময়লা জমেছে তো একটু সময় লাগবে। আপনি ভিতরে আসুন, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে রাখতেই পরিষ্কার হয়ে যাবে। লোকটার নির্বিকারভাবে বলার কায়দা দেখে দীপঙ্করের আপাদমস্তক জ্বলে গেল। সুরক্ষা প্রপার্টির যে তাদের ব্যবসার সুনাম রক্ষা করতে পারবে না তা বেশ বোঝা যাচ্ছে। কথা ছিল দীপঙ্করের আসার আগেই বাড়িটা পরিষ্কার করিয়ে রাখবে তাদের লোক। ম্যানেজারের অত হাত কচলে বিগলিত হওয়া দেখে তখনই সন্দেহ করা উচিত ছিল। বাদানুবাদ না করে জিনিসপত্রগুলো এক এক করে দক্ষিণের বড় আলো বাতাসওয়ালা ঘরটাতে নিয়ে গিয়ে রাখছিল দীপঙ্কর। চোখে পড়ল লোকটিও তার মতোই যত্ন করে সাবধানে মালপত্র নিয়ে আসছে পিছন পিছন। যাক, সুরক্ষা প্রপার্টিজ অন্তত একটা কাজের কাজ করেছে। একটা উজবুককে যে ধরে পাঠিয়ে দেয়নি এটাই যথেষ্ট। পাশের ছোট্ট ড্রেসিং রুমটাকেই ডার্ক রুম বানাবে এটা আগেই ঠিক করে রাখা ছিল। অবশ্য বাড়িটা আগে দেখেইনি দীপঙ্কর। ফটোগ্রাফার হিসেবে একটু আধটু নাম হওয়ায় আরও ভালো করে কাজ করবার জন্য একটা বড় বাড়ি খুঁজছিল দীপঙ্কর, যেখানে বেশ মনের মতো করে স্টুডিও বানানো যায়, ছবি টবিগুলো আরও ভালোভাবে রাখা যায়। কিছুতেই মনের মতো বাড়ি পাচ্ছিল না। আবার পছন্দ হলেও বাজেটে কুলোচ্ছিল না। বিজ্ঞাপন দেখে আর বাড়ির দালালদের মিঠে কথায় ভুলে ঘোরাঘুরি সার হচ্ছিল। হতাশ হয়ে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছে সে, তখনই সুরক্ষা প্রপার্টিজ এই বাড়িটার সন্ধান দিল। একটি ফাইলে বাড়িটার বিস্তারিত বর্ণনা ছবি সহ এমন সুন্দরভাবে দেওয়া ছিল যে দেখেই পছন্দ হয়ে গেল দীপঙ্করের। ভাড়াটাও সুরক্ষা প্রপার্টিজ তার পকেট বুঝেই চাইল। সবচেয়ে মজার ব্যাপার, বাড়ির নম্বরটাও দীপঙ্করের পছন্দসই, 10। না, কোনো বাইটাই কিছুই নেই, শুধুই 10। সব মিলিয়ে বাড়িটা এতই পছন্দ হয়েছিল দীপঙ্করের যে সুরক্ষার ম্যানেজারকে সে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, বাড়িটা বিক্রি করার কোনো প্ল্যান আছে আপনাদের? মানে আমি বলছি কি, যে ধরুন থাকতে গিয়ে যদি দেখি ভালো লাগছে তাহলে কেনার কথাটা ভাবা যেতে পারে। ম্যানেজারের অভ্যেস আবার সব কিছু নিয়ে অহেতুক রহস্য করা। দীপঙ্করের মনে হলো যে আজ ভাত খেয়েছেন কিনা এরকম একটা সাধারণ প্রশ্নেরও সরাসরি জবাব দেবেন না এই ভদ্রলোক। কাজেই তার এই প্রশ্নটারও সোজা উত্তর পাওয়া গেল না বলাই বাহুল্য। আচ্ছা, এ নিয়ে পরে কথা হবে, আগে কদিন থেকে দেখুন তো। দু একটা ছোটখাটো সমস্যা আছে, ওগুলো আগে মিটুক। কোনো লিগ্যাল প্রবলেম নাকি? ওই রকমই কিছু, তবে সেসব মিটে যাবে, ও নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। তারপর একটু উচ্ছ্বাস দেখিয়েই বলেছিলেন, আসলে জানেন তো, আপনার আগে দুজন ভাড়াটেও ছিলেন শিল্পী। এই বাড়িটা দেখছি শিল্পীদের খুব পছন্দ। শিল্পী ভাড়াটেদের বিষয়ে কোনো কৌতূহল নেই দীপঙ্করের। কে কেমন শিল্পী তার জানা আছে। হারমোনিয়াম বাজিয়ে দুটো গান গেয়ে আর কাগজে আঁচড় কেটেই সবাই আজকাল নিজেদের শিল্পী বলে দাবি করে। বালিগঞ্জের এই পাড়াটা একেবারেই কসমোপলিটান। বিরাট বিরাট হাতাওয়ালা বলে একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব একটু বেশি। ঠিক এই রকমই চাইছিল দীপঙ্কর। আজ মালপত্র নামাবার সময় সবচেয়ে কাছের বাড়িটার গেট থেকে এক ভদ্রলোক কৌতূহলী হয়ে তাকে দেখলেন বটে, তবে গায়ে পড়ে আলাপ করতে এগিয়ে এলেন না দেখে খুব স্বস্তি হয়েছিল দীপঙ্করের। তার মানে এখানে নিশ্চিন্ত মনে কাজ করা যাবে।
এখনও ক্যামেরা বা ফটোগ্রাফি ব্যাপারটা যে পাড়াপড়শির ঠিক হজম হয়নি, দীপঙ্করের এটা বেমালুম জানা আছে। ছবি তুলতে বেরোলেই নানা রকম মন্তব্য। কিসের ছবি তুললেন? এই জানেন তো মশাই, আমার নাতনিটা না দিব্যি ফুটফুটে হয়েছে, কটা ছবি তুলে দেবেন তো। কেউ আবার বলে, ছবি তুলবেন? চলে যান দার্জিলিং। দূর মশাই, কলকাতা কি ছবি তোলার জায়গা নাকি? বেশিরভাগ মানুষের ধারণা সুন্দর ফুটফুটে জিনিস ছাড়া ছবি তোলা যায় না। ডার্ক রুমে এনলার্জার এবং বড় বড় ট্রেগুলো গুছিয়ে রাখতে রাখতে সুরক্ষা প্রপার্টিজকে মনে মনে ধন্যবাদ দিল দীপঙ্কর। একটু নিশ্চিন্তে কাজ করতে পারার যে সুযোগটা সে এতদিন ধরে খুঁজছিল, সেটা এবার পাওয়া যাবে। এ কথা ভাবতেই রোমাঞ্চ হচ্ছিল। বাইরের ঘরে এসে দেখল এর মধ্যেই লোকটি ঝেড়ে মুছে বাড়িটাকে বেশ ঝকঝকে তকতকে করে তুলেছে। না, দেখে যতটা অকাজের মনে হয়েছিল, লোকটি আদৌ সেরকম নয়। বেশ খোশ মেজাজেই নতুন বাসস্থানের চারিদিকে চোখ বোলাচ্ছিল দীপঙ্কর। বসার ঘরটা আর 5টা ঘরের মতোই, তবে এর বৈশিষ্ট্য হল দেওয়ালে ছবির মেলা। ছবিগুলো সাধারণ পাহাড় নদীর সিনারি বা পোর্ট্রেট নয়। প্রতিটা ছবির বিষয়বস্তুই বেশ অদ্ভুত। এই সামনের ছবিতেই যেমন একটা সাদা আর কালো কাক জড়াজড়ি করে বসে আছে। চোখের দৃষ্টিতে ফুটে বেরোচ্ছে রাগ আর জিঘাংসা। খানিকক্ষণ ছবিটার দিকে তাকালে শরীর শিরশির করে ওঠে। একটা ছবিতে সাপটা এমনভাবে ফোনা তুলে আছে, মনে হয় যেন এখনই ছবি থেকে বেরিয়ে আসবে। লোকটি এক কাপ চা নিয়ে ঘরে ঢুকে দীপঙ্করের দিকে এগিয়ে এলো। থ্যাংক ইউ বলে চায়ের কাপটা টেনে নিতে নিতে দীপঙ্কর প্রশ্ন করল, আচ্ছা, এইসব ছবি কোথা থেকে এলো জানেন নাকি? আগে যিনি থাকতেন তাঁর আঁকা। বাবা, অদ্ভুত সব ছবি। চিনতেন নাকি তাকে আপনি? পরিচয় ছিল। লোকটির চেহারা এমনই যে তাকে সাধারণ কেয়ারটেকার ভাবতে কষ্ট হচ্ছিল দীপঙ্করের। কৌতূহল আন্দাজ করেই বোধহয় লোকটি বলল, আমি জোর করেই সুরক্ষা প্রপার্টিজের হাত থেকে এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি। ওই আউট হাউসটাতে, ওখানেই আমি থাকি। বাড়িটার নিরিবিলি বলে নিজের কাজকর্মেরও সুবিধে হয়। কোনো দরকার হলে এই বেলটা বাজাবেন, কেমন? একটাও বাড়তি কথা না বলে লোকটি চলে গেল। এই যা, নামটাই জিজ্ঞেস করা হলো না। ঠিকই বলেছিল লোকটা, নিজের কাজ করবার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। বড় রাস্তা থেকে অনেকটা ভিতরে ঢুকতে হয়। দুপাশের দুটো বাড়িরই বাগানের শেষ মাথায় এই বাড়িটা। প্রমোটারদের দৃষ্টি এড়িয়ে সুরক্ষা প্রপার্টিজ কতদিন বাড়িটাকে রক্ষা করতে পারবে কে জানে। রাতে নিজের শোয়ার ঘরের জানলায় দাঁড়িয়ে স্পষ্ট ঝিঝির ডাক শুনতে পেল দীপঙ্কর। চারদিকে মাল্টি স্টোরিরে ঘেরা বালিগঞ্জে যে এইরকম একটা জায়গা থাকতে পারে, তা নিজের চোখে না দেখলে তার বিশ্বাসই হতো না। সারাদিন কেয়ারটেকার বাবুর টিকিটই দেখা গেল না। যাক, দীপঙ্কর যথেষ্ট স্বাবলম্বী। অন্য লোককে অত ফাই ফরমাসের অভ্যেস নেই তার। সবচেয়ে যেটা ভয়ের ছিল তা হলো আলাপ করতে দলে দলে পাড়াপড়শির আগমন। সে সম্ভাবনা একেবারেই নেই দেখে দীপঙ্কর নিশ্চিন্ত মনে নিজের জিনিসপত্র গোছাতে বসল। কম জিনিস নাকি, সারা পৃথিবীর যতগুলো সম্ভব ভালো ভালো ফটোগ্রাফি ম্যাগাজিনের সংগ্রহ। এছাড়াও কত রকম ফটোগ্রাফি সংক্রান্ত বই, ন্যাশনাল জিওগ্রাফিক, নিজের তোলা বড় বড় ছবি আর ফটোগ্রাফির নানা সরঞ্জাম। একটা বড় ঘরকে লাইব্রেরি বানিয়ে তার মধ্যে বইপত্র ম্যাগাজিনগুলো সব গুছিয়ে রাখল। এই ঘরের দেওয়ালেও একটা ছবি, তবে সেটি অর্ধ সমাপ্ত।
একটা বিশাল মৌচাক। শিল্পী হয়তো ভেবেছিলেন আরও কিছু আঁকবেন, কিন্তু শেষ করে যেতে পারেননি। এই শিল্পী ভদ্রলোকের সঙ্গে তার নিজের একটা মিল খুঁজে পেল দীপঙ্কর। এর মতোই প্রতিটি ছবির তলায় নিজের নাম আর তারিখ লিখে রাখা তারও অনেক দিনের অভ্যেস। অবশ্য অনেক শিল্পী এটা করে থাকেন। মৌচাকের ছবিটার গায়ে 1995 সালের 5ই এপ্রিল তারিখ দেওয়া রয়েছে। তার মানে ওই দিন ছবিটা আঁকতে আরম্ভ করেছিলেন শিল্পী। নাম সই করেছেন 3টে ইংরেজি বি অক্ষর একসঙ্গে জোড়া দিয়ে ফুলের মতো করে। বাহ, বেশ কায়দা তো। দীপঙ্কর তারিফ না করে পারল না। আগে ছবিগুলো মন দিয়ে দেখেনি দীপঙ্কর। এখন দেখতে গিয়ে স্বীকার করতে বাধ্য হলো যে বি বেশ উঁচু দরের আঁকিয়ে। কেয়ারটেকার বাবু সকাল সন্ধে একবার করে দর্শন দিয়ে যান। তিনি জানান দেন যে তিনি আছেন, দরকার হলেই যেন ডাকা হয়। দীপঙ্করের মতো কথা কম বলা মানুষও কেয়ারটেকার বাবুর বাক সংযমে অবাক হয়। নিরিবিলি শান্ত পরিবেশে ঝড়ের বেগে এগোতে থাকে দীপঙ্করের কাজ। 6 মাস পরে মুম্বাইতে ছবির এক্সিবিশন। বাছা বাছা কয়েকটা ছবির প্রিন্ট করে দিন 15 পর শোভনকে বাড়িতে ডাকল দীপঙ্কর। ফটোগ্রাফির চর্চা না করলেও শোভন ছবি, সাহিত্য, গানবাজনা সব কিছুরই বেশ ভালো সমঝদার এবং খবরাখবরও রাখে বেশ। দীপঙ্করের সাদা কালো ছবিগুলো দেখে সে মন্তব্য করল, তোর এই নতুন ছবিগুলোর মধ্যে ডেফিনেটলি একটা আনাকানি ভাব ধরা পড়েছে। দীপঙ্কর অবাক হয়ে জিজ্ঞেস করল, কীরকম? দেখ, এই হাটের ছবিটায় দেখ, লোকজনের ভিড়ের মাঝে ঘোমটায় ঢাকা ওই মুখটার ছায়া কেমন যেন ভুতুড়ে লাগছে। তোর তোলা সেমেট্রির ছবি আগেও আমি দেখেছি, কিন্তু এই নতুন ছবিটায় প্রত্যেকটা সমাধির ফলকে একটা করে যেন মুখের ছায়া পড়েছে। তুই লক্ষ্য করেছিস? শোভনের কথা শোনার পর দীপঙ্কর লক্ষ্য করল, সত্যি তো, সে যখন ছবিটা তুলেছিল তখন লোকজন ওখানে ঘোরাঘুরি করছিল বটে, কিন্তু প্রত্যেকটা সমাধি ফলকে এক একটা ছায়া দেখা যাবে এমন কিছু তো ঘটছিল না। চা সহযোগে ছবি দেখা শেষ হলে শোভন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ল সাপের ছবিটা। ছবিটার দিকে এগিয়ে গেল সে। ভুরু কুঁচকে ছবিটার দিকে তাকিয়ে বলল, শিল্পীর নাম কি? বি। তারপর অন্য ছবিগুলো দেখে বলল, সব ছবি তো দেখছি এই বির আঁকা। কে এই ভদ্রলোক? কেয়ারটেকার বাবু বলছিলেন সবই নাকি ওই আগের ভাড়াটের আঁকা ছবি। যাওয়ার সময় কেন নিয়ে যায়নি কে জানে। ছবিগুলোর বিষয়বস্তু দেখেছিস? এই বাড়িতে ছবিগুলোর মধ্যে একা বসে থাকলে আমার তো ভাই রীতিমতো গা ছমছম করবে। আমি আসলে এরকম একটু নিরিবিলি চাইছিলাম কি না। দীপঙ্করের গলায় নিচু সুর। থাক ভাই, তুই তোর নিরিবিলি নিয়েই থাক। আমি ভাই মৌলালির ওই হইচই ছাড়া বাঁচব না। সত্যি বলতে কি, আমাকে লাখ টাকা দিলেও আমি এই বাড়িতে থাকতে রাজি হতাম না। শোভন চলে গেল। দীপঙ্কর একা বসে তাকিয়ে রইল ছবিগুলোর দিকে। সত্যি আশ্চর্য বিষয়, সব ছবিরই বিষয়বস্তু চেনা জন্তু জানোয়ার, কিন্তু তাদের তাকানোর জন্যই হোক বা অন্য কিছুর জন্য প্রত্যেকটাকেই কেমন যেন অন্যরকম মনে হয়। শোভন বলার জন্যই বোধহয় এই প্রথম নিস্তব্ধ বাড়িটার মধ্যে বসে দীপঙ্কর শিউরে উঠল। মনে হলো ছবিগুলো হুক থেকে নামিয়ে ফেললেই তো হয়। সে উঠে দাঁড়ালো। সাহস সঞ্চয় করে এগিয়ে গিয়ে সাদা কালো কাকের ছবিটা নামাতেই একটা লম্বা কালো ছায়া যেন তাকে ডিঙিয়ে কিছুটা এগিয়ে গেল।
চমকে পিছন ফিরে তাকাতেই সে দেখতে পেল কখন যেন কেয়ারটেকার বাবু নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজ আর সেই শান্তশিষ্ট বিনীত ভাব নেই, বরঞ্চ একটা অচেনা রাগে থমথম করছে তার মুখ। একই লোকের মুখ বলে বিশ্বাস করতেও কষ্ট হয়। সে এগিয়ে এসে কাকের ছবিটা আবার হুকে টাঙিয়ে দিয়ে বলল, এখানকার কোনো ছবি এক চুলো এদিক ওদিক করবেন না। আলো আর অবস্থানের রকম ফেরে ছবি যে বদলে যায় সেটা আপনি শিল্পী হয়ে জানেন না। রাগে দীপঙ্করের ব্রহ্মতালু জ্বলে গেল। একটা সামান্য কেয়ারটেকার তাকে ছবি নিয়ে জ্ঞান দিতে এসেছি। সে খুব কঠোর মুখে এগিয়ে গিয়ে সাপ, কাক, বিড়াল ইত্যাদি কয়েকটি ছবি হুক থেকে নামিয়ে দেওয়াল ঘেঁষে দাঁড় করিয়ে রেখে বলল, এখানে এখন থেকে আমার তোলা ছবি টাঙানো থাকবে, এগুলোকে বিদেয় করে দিও। কাজটা ভালো করলেন না, কিন্তু এর ফল আপনাকে পেতে হবে, এর ফল আপনাকে পেতে হবে, এর ফল আপনাকে পেতেই হবে, এর ফল আপনাকে পেতে হবে। নিস্তব্ধ বাড়িটাতে লোকটার শেষ কথাগুলোর প্রতিধ্বনি উঠতে লাগলো গম গম করে। ফোনটা বেজে ওঠায় দীপঙ্করের যেন জ্ঞান ফিরল। শোভনের গলা কানে যেতে বুঝতে পারল অকারণেই কি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে। সুরক্ষা প্রপার্টিজকে বলে কালই এই উদ্ধত দুর্বিনীত লোকটাকে তাড়াতে হবে। শোভন বলল, কি করছিলি? শোন, তোর বাড়িতে ওই বিবিবির ছবি দেখে কৌতূহল হওয়ায় আমার আর্টিস্ট বন্ধু পলাশকে ফোন করেছিলাম। তার কাছেই শুনলাম বিবিবির পুরো নাম ছিল বাণীব্রত বর্মন, সংক্ষেপে 3টে বি। মৌমাছি নাকি একটা পোকার কামড়ে অদ্ভুতভাবে মারা যান। ওই বাড়িতেই নাকি পড়েছিলেন 2 দিন। বাধা দিয়ে দীপঙ্কর বলল, তা তো বুঝলাম, কিন্তু তার আঁকা ছবিগুলো এখনো এখানে কেন? কোনো আত্মীয় স্বজন বা কেউ নিয়ে যাননি কেন? ওর এক ভাইপো নাকি গিয়েছিল, এক রাত ছিল ওই অট্টালিকায়, পরদিন সব ফেলে নিজেই পালিয়ে যায়। কেন যে পালালো পলাশরাও তা জানে না। শোভনকে কিছু না বললেও দীপঙ্কর জানে যে এটা কেয়ারটেকার বাবুরই কাজ। বাচ্চা ছেলে দেখেই সে ভয় দেখিয়েছে। লাইব্রেরিতে গিয়ে মৌচাকের ছবিটার পাশের জানলাটা খুলতে রীতিমতো যুদ্ধ করতে হলো। কত বছর যে জানলাটা খোলা হয়নি কে জানে। চাঁদের আলো এসে পড়ল ছবিটার গায়ে। পড়ুক আলো, আলো পড়ে কি জায়গা বদলে কি হয় সেটা দেখতে চায় দীপঙ্কর। সারা জীবন যে কাটালো ছবি নিয়ে, আজ একটা অশিক্ষিত লোকের কথা শুনে সে ঘাবড়ে যাবে? না না না, তা হয় না। রাতে খাওয়ার পর বাড়ির সামনে একটু পায়চারি করা দীপঙ্করের বরাবরের অভ্যেস। পায়চারি করতে করতেই দেখতে পেল কেয়ারটেকারের ঘরের আলো নিভে গেল। তার মানে বাবু এখন ঘুমোতে গেলেন। দীপঙ্কর মনে মনে হাসল, ঘুমিয়ে নাও বাছাদন ভালো করে, আজই তোমার শেষ রজনী, কাল তোমার ব্যবস্থা করছি। পায়চারি শেষ করে বসার ঘরে পা দিয়েই দীপঙ্করের গায়ে কাঁটা দিয়ে উঠল। একটা সাদা আর একটা কালো কাক ঘরের মধ্যে উড়ে বেড়াচ্ছে। হঠাৎ সন্ধ্যের ঝোঁকে চামচিকে ঘরে ঢুকে যেমন অন্ধের মতো উপর নিচ উড়ে বেড়ায়, অবিকল সেই ভঙ্গি। 2-3টে বেড়াল রোঁয়া ফুলিয়ে সোফা ও টেবিলের উপর বসে আছে। গত 15 দিন ধরে এদের ছবি দেখে দেখে গায়ের ডোরাগুলো পর্যন্ত মুখস্থ হয়ে গেছে দীপঙ্করের। অন্ধকারে তাদের চোখগুলো আগুনের ফুলকির মতো দেখাচ্ছে, যে কোনো মুহূর্তেই যেন উড়ে এসে তার গায়ে পড়বে। দীপঙ্করের হাত পা ঘেমে উঠতে লাগলো। সত্যিই কি আলো বদলালে ছবিগুলো অন্যরকম হয়ে যায়? একটু অন্যরকম দেখাতে পারে, কিন্তু তাই বলে এইরকম ভয়ঙ্করভাবে জীবন্ত হয়ে উঠবে? দীপঙ্করের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আতঙ্কে মাথা ঝিমঝিম, কান ভোঁ ভোঁ। এই আওয়াজটাই দ্বিগুণ হতে লাইব্রেরি ঘরের দিকে চোখ পড়ল।
রাশি রাশি মৌমাছি ওই ঘর থেকে বেরিয়ে আসছে, যেন হঠাৎ করে কেউ মৌমাছির চাকটা ভেঙে দিয়েছে। গুনগুন আওয়াজটা বন্ধ হয়ে দীপঙ্কর এবার মৃদু একটা শব্দ শুনতে পেল, সাপের হিস হিস শব্দ। আরে, ছবির সাপটা কোথায় গেল? তার মানে ওটাই কি এই ঘরের মধ্যেই কি? পায়ে ঠান্ডা ছোঁয়া লাগতেই দীপঙ্কর ছুটতে লাগলো আউট হাউসের দিকে। রাত কত হয়েছে খেয়াল নেই, এদিকটা এত বেশি নির্জন যে বোঝবার উপায়ও নেই। যত রাতই হোক না কেন, এখন আর ভদ্রতা রক্ষা করা অসম্ভব। এখনই কেয়ারটেকার বাবুর সঙ্গে কথা বলা দরকার। এসবের মানে কি? কেয়ারটেকারের দরজা ধাক্কা দিয়ে ডাকার আগে এত আতঙ্কের মধ্যেও দীপঙ্করের মনে হলো এখনো ওর নামটাই জানা হয়নি। তবে নাম ধরে ডাকার দরকারই হলো না। ঠেলা মাত্র দরজাটা খুলে গেল। দীপঙ্কর ভেতরে ঢুকে কাউকেই দেখতে পেল না প্রথমে। এক হাতে দীপঙ্করের বাড়ি পরিষ্কার করে দিলে কি হবে? ভদ্রলোক নিজে যে বেশ অগোছালো সেটা আউট হাউসের ধুলো ঝুল দেখেই বোঝা যাচ্ছে। আলো জেলে দীপঙ্কর আর ভদ্রতা না করে হুড়মুড় করে শোবার ঘরে ঢুকে পড়ে অবাক হয়ে গেল। বিছানাটায় কেউ কোনোদিন শুয়েছে বলে মনে হচ্ছে না, কিন্তু এখন কোনো দিকে মন দেওয়ার সময় নেই দীপঙ্করের। টেবিলের উপরের ফটো স্ট্যান্ডের ছবিটা যে তার খুব চেনা। দুবেলা সকাল সন্ধে দেখছে, ভুল তো হওয়ার কথা নয়। ছবির নিচে নাম লেখা বাণীব্রত বর্মন, জন্ম 1 ডিসেম্বর 1956, মৃত্যু 5 এপ্রিল 1995। সকালবেলা গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। লম্বা বাদ্যযন্ত্র হাতে এক আগন্তুককে দরজা খুলে অভ্যর্থনা জানিয়ে একটু লজ্জিত দীপঙ্কর বলল, অনেক দিন ধরে ময়লা জমেছে তো, একটু সময় লাগবে। আপনি ভিতরে আসুন, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে রাখতেই পরিষ্কার হয়ে যাবে। আসুন। নমস্কার, শেষ করলাম আজকের গল্প 10 নম্বর বাড়ির কেয়ারটেকার। গল্প লিখেছেন রীতা বসু। তো যদি আপনাদের ভালো লাগে আমার গল্প, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ। শুনতে থাকুন শাল্টুদার গপ্প।